মহামান্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে ফ্রেশ সিলেকশনের কথা বলা আছে। ফ্রেশ সিলেকশন বলতে কি বোঝায় তার স্পষ্ট ক্লারিফিকেশন নেই। কারা বুঝতে পারবে, কীভাবে বুঝতে পারবে এটা নেই। এর স্পষ্ট ক্লারিফিকেশন বুঝতে গেলে হাইকোর্টের অর্ডারটাকে আবার দেখতে হবে। সেই রায়তে আরেকটা অংশ উল্লেখিত আছে যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে টার্মিনেশন করতে হবে এবং বেতন ফেরত দিতে হবে ইন্টারেস্ট সহ। তারা নতুন যে সিলেকশন প্রসেসটা হবে তারা সেটা অংশগ্রহণ করতে পারবে না। এখন প্রশ্নটা হচ্ছে যে এসএলএসটি 1 এসএলএসটি যে পরীক্ষাটা ছিল সেটাতে তাদেরকে এম্বার করা হয়েছে, না ভবিষ্যতে এসএসসি যত পরীক্ষায় নেবে কোনো পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না, এটা বলা হয়েছে। যদি বলা হয় যে পার্টিকুলার এই এক্সামিনেশন যেটা কন্ডাক্ট হয়েছে সেইটাতে যেহেতু ওরা এন্ট্রি করতে পারবে না। আমাদের দেশে বিচার ব্যবস্থায় অপরাধ করলে কেউ সংশোধনাগারে সংশোধিত হওয়ার পর সে তাকে স্বাধীন জীবনযাপনের অধিকার দেওয়া হয়। অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেটরা ধরে নিতে পারি যে আগামী দিনে তাদের যদি সমস্ত ধরনের যোগ্যতা থেকে থাকে তাহলে আর কোনো ধরনের এসএসসির কন্ডাক্ট পরীক্ষায় কি তারা বসতে পারবে না। যদি নিউ এক্সামিনেশন ধরা হয় তাহলে সেটা ভাবা যেতে পারে হ্যাঁ বসতে পারবে। এই যে নতুন এক্সামিনেশনটা হচ্ছে সেখানে ডিসপুট বা ক্লেম পিটিশনার বা ডাউটফুল যে এক্সামিনেশন হয়েছে সাসপেক্টেড সেই প্যানেল ক্যান্ডিডেট ছাড়াও নিউ কামার পিটিশনার নিউ কামার এক্সামিনেশনকেও মিশিয়ে দেওয়া হয়েছে। দুধ আর জলকে মিশিয়ে পরীক্ষাটা নেওয়া হচ্ছে। এটা কি সুপ্রিম কোর্টের কাছে খুব স্পষ্ট আছে জাজমেন্টে 3/4/25 জাজমেন্টে? আমার চোখে তো পেটা লাগেনি, আপনারা হয়তো আইনজীবীদের কাছে ব্যাখ্যাটা দেখতে পারবেন। কেন এই কথাগুলো বলছি? কথাগুলো বলার পেছনে একটা যুক্তি আছে। পরবর্তীকালে 17/4/2025 রাজ্য সরকার MA ফাইল করে তার একটা ব্যাখ্যা চেয়েছে যে স্পেশাল ইন্টারেস্ট অফ স্টুডেন্টদের সাথে এই এমপ্লয়িগুলোকে টেম্পোরারি বেসিস কন্টিনিউ করা হোক, সেটা মহামান্য সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছে। তো সেই মান্যতা থাকার ফলে অনেকেই আবার চাকরি করার সুযোগ পেয়েছেন। এখন প্রশ্নটা হচ্ছে রাজ্য সরকার রায়ের একটা অংশকে মানছে আর একটা অংশকে মানছে না। এটাই হচ্ছে আমার আজকে লাইভের প্রথম কোশ্চেন। এটা কি করে হতে পারে? আপনারা বলছেন পরীক্ষা নিতে আমরা বাধ্য, পরীক্ষা যদি আমরা না নিই, আসছি আমি আজকে মূল পয়েন্টে, পরীক্ষা যদি না নিই ভাই তোমাদের চাকরি আর থাকবে না, ডট 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 তোমাদেরকে চলে যেতে হবে সুপ্রিম কোর্টে। তো সুপ্রিম কোর্ট তো 17/4/2025 আগে 3/4/2025 স্পষ্ট বলে দিয়েছে যে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে টার্মিনেশন করতে হবে। সেই টার্মিনেশন করার পরও তাদের বেতন সহ টাকা সুদ সহ ফেরত নিতে হবে। আমার প্রশ্ন, রাজ্য সরকার এই পথটা এখনো পর্যন্ত পথটাকে অনুসরণ করলো না কেন? আর যারা আপনারা পরীক্ষা দেবেন বা যারা প্যানেলের দাবিদার তারা এইটা রাজ্য সরকারের কাছে এই প্রশ্ন বা দাবি তুলে আন্দোলন কেন করলেন? আচ্ছা, যদি আমি বলি এটা আন্দোলন, এই প্রশ্নের দাবিটা তোলা যৌক্তিকতা নেই, এটার সঙ্গে আমার প্যানেল মাথার কি সম্পর্ক আছে? আমি ব্যাপারটাকে আরেকটু সুন্দর করে আপনাদের কাছে বোঝাবার চেষ্টা করি। দেখুন, একটা জায়গা খুব সুন্দর করে একটা কথা ভেবে নিন, এই যে নোটিফিকেশনটা বের হয়েছে এতে নোটিফিকেশনটা কত জায়গা ভুল আছে এই ব্যাপারটা যদি আমরা আলোচনা না করি, একদিন স্পেশাল করে এই নোটিফিকেশন নিয়ে আমি লাইভ আসবো। আজকে শুধু একটা কথা বলতে চেয়েছি, পরিষ্কার আপনারা শিক্ষক মশাই দীর্ঘদিন এই কেসটা নিয়ে আপনারা চর্চা করছেন, একটা ব্যাপার পরিষ্কার বুঝতে পারছেন, সুপ্রিম কোর্ট একদম স্ট্রিক্টলি ভাবে বলে দিয়েছে যে যারা প্যানেলে বাতিল হলো বৈধ হওয়া সত্ত্বেও তারা যেই পরীক্ষায় কন্ডাক্ট করবে সেই পরীক্ষার সঙ্গে আনটেন্টেড ক্যান্ডিডেটের সঙ্গে টেন্টেড ক্যান্ডিডেটরা বাই ওয়ান চান্স একবার এক্সামিনেশনে সমভাবে বসতে পারবে না। তাহলে টেন্টেড ক্যান্ডিডেটদেরকে যদি টার্মিনেশন না করা হয়, আগামী কাল থেকে ফর্ম ফিল আপ করবে, যদি ধরে নিই তর্কের খাতিরে কোনো মানুষের উদ্দেশ্য প্রণীতভাবে একজন টেন্টেড ক্যান্ডিডেট এই পরীক্ষায় বসলো, পাস করলো, ইন্টারভিউ দিল, চাকরি পেলো, তারপর ফলাফল কি হতে পারে? আপনি এম প্যানেল হলেন, পরীক্ষা দিলেন, চাকরি পেলেন, স্কুল চয়েস করলেন, নাহলে 7 বছরের চাকরিটাকে ভুলে গেলেন, নতুন চাকরি নিয়ে খুশি। কিন্তু আপনি ভেবে দেখেছেন কি যে দ্বিতীয়বার যে প্যানেলে চাকরি আপনি পেলেন সেই চাকরিটা থাকবে? আমি আপনাদেরকে বলছি কোনো দিন ওই চাকরিটা থাকবে না। প্রমাণিত দুর্নীতিকারীর সঙ্গে বসে আপনি চাকরি পেয়েছেন। অর্থাৎ যারা পরীক্ষা দিতে যাবেন, বিশেষ করে আনটেন্টেড সাসপেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে সুপ্রিম কোর্ট বলেছে ডাউটফুল ক্যান্ডিডেট, আপনাদের অ্যালিগেশনটা এভিডেন্সটা প্রুফ হয়নি কিন্তু সেটা আপনাদের কাছে কোর্টের কাছে সাসপেক্টেড জায়গাটা দাঁড়িয়ে আছে, তাহলে আপনারা ভালো করে পরীক্ষা দেন, খারাপ করেই দেন, তাহলে আপনাদের এই দায়িত্বটা তো অবশ্যই থেকে থাকছে নিজে পাস করার সাথে সাথে কারা টেন্টেড পরীক্ষায় বসছে সেইটাকে ক্লারিফিকেশন বা তাকে টেন্টেড মুক্ত পরীক্ষা ব্যবস্থায় যদি না করতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা বসা না বসা সমার্থক হয়ে যাবে। আমি বুঝতে পারলাম না শিক্ষকরা বা যারা আন্দোলন করতে যাচ্ছেন এই বিষয়টাকে আপনারা কেন সামনে আনছেন না। রাজ্য সরকার আপনাদেরকে একটা কথা বুঝিয়ে দিয়েছে যে পরীক্ষা না বসলে বেতন বন্ধ হয়ে যাবে, এটা অবশ্য সত্য কথা, কারণ রায় ওই পার্টটা আছে, কিন্তু তার আগে যে একটা পার্ট ছিল সেটা তো আপনারা ভুলে গেছেন। টেন্টেডকে টার্মিনেশন করতে হবে, তাহলে টেন্টেডরা যদি কাল ফর্ম ফিল আপ করে তার রক্ষার প্রভিশন কি আছে? আমি সহজ কথা বলেছি, রক্ষার প্রভিশন আছে, সেটা স্কুল সার্ভিস কমিশন নিজেই সুমোটো করতে পারে। কিভাবে করতে পারে না, স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করতে গেলে এটা মাদ্রাসা ক্ষেত্রে করা হয়েছিল, মাদ্রাসা সার্ভিস কমিশন অত্যন্ত স্বচ্ছভাবে কাজটা করেছিল। করার রাস্তাটা এটাই আছে যে কোনো ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করতে গেলে তার ডেট অফ বার্থ লাগে, তার ডেট অফ বার্থ লাগবে, আধার লাগবে, তার নাম লাগবে, তার পিতা লাগবে। যদি কোনো সময় দেখবেন কোনো ডাটা আপনার এক্সেল সিটে বা কম্পিউটারে লোড হয়ে থাকে, সেটাকে যদি ফর্ম ফিল আপে আবার দ্বিতীয়বার এন্ট্রি করেন তখন সেই কম্পিউটার বলে যে অলরেডি এক্সিস্টেড। তাহলে এই টেন্টেড ক্যান্ডিডেটদের ডাটাটা এসএসসি সার্ভারে লোড করে রাখা তো উচিত। যখনই ও ফর্ম ফিল আপ করতে যাবে তখনই অলরেডি লেখা যাবে যে একে রিজেক্ট করা হচ্ছে, অলরেডি দ্য সুপ্রিম কোর্ট দ্য ভার্ডিক্ট টেন্টেড লিস্টেড ক্যান্ডিডেট। যদি ও ধরুন কোনো ক্রমে ভুলক্রমে তাকে ফর্ম ফিল আপ করে নিল, অনেক সময় স্কুল সার্ভিস কমিশন বলছে যে কারা টেন্টেড আমরা তো জানতে পারবো না, আগে ফর্ম ফিল আপ করুক, তাকে বাদ দিয়ে দেবো। আর যদি বাদ দিতে যে একটা যদি ঢুকে যায় আর সেই একটা যদি পাস করে, সেই একটা যদি প্যানেল এসে যায়,
তাহলে তো আবার কোনো না কোনো আইনজীবী, যেসব আইনজীবীদের নাম বলছেন, তারা তো ওইটাকে ধরেই তো মামলা করবে। একটা ব্যক্তির মামলা দিতে এত সব গোলমাল লেগেছে, কি করে আপনার এই প্যানেলটা টিকবে? কারণ এটা তো একদম সুপ্রিম কোর্টে ভার্ডিক্টকে একেবারে লঙ্ঘন করে আপনারা পরীক্ষা বসতে যাচ্ছেন। অতএব আপনাদের পরীক্ষা যারা বসার পক্ষপাতিত আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আছে, আগে টেন্টেড টার্মিনেশনের লিস্ট কমিশনের কাছ থেকে চান, যাকে টার্মিনেশন লিস্ট আপনারা ওয়েবসাইটে টাঙিয়ে দেন, আর তাদেরকে এসএসসি সার্ভারে যখন লোড করতে যাবে, ফর্ম ফিল আপ করতে যাবে, তাদেরকে যেন কোনোভাবেই ফর্ম ফিল আপ করার সুযোগ না দেওয়া হয়। যে কোনোভাবে ফর্ম ফিল আপ করে যাবে, সে পাস করবে, সে আবার আইনের প্রভিশন আছে, পাস তো করেছে, তাকে বসার সুযোগ দিতে হবে। এই ধরনের পদ্ধতি আমার মনে হয় ঠিক নয়, আমরা এটা প্রতিবাদ করছি। নাম্বার 2, এই পরীক্ষায় অনেক কিছু ত্রুটির মধ্যে আমরা যদি ধরে নিই যে এখানে ফ্রেশার যারা আছে, ফ্রেশার মানে 2016 সালে যারা নট কল ফর ভেরিফিকেশন এসেছে, অর্থাৎ চাকরি করার সুযোগ পায়নি, সেখানে কেউ হতে পারে আনসাকসেসফুল, কেউ সাকসেসফুল হয়েও তাকে ডিপ্রাইভ করা হয়েছে, অর্থাৎ সাকসেসফুল, আনসাকসেসফুল, লিগালি আনসাকসেসফুল, আর একটা বলতে হবে ডিপ্রাইভ আনসাকসেসফুল। দুটো ক্যান্ডিডেট থাকতে পারে। আর যারা প্যানেলে এসেছেন, চাকরি করেছেন, লিগালি টিচার আর একটা হচ্ছে ইলিগাল টিচার, 4-5 রকম ক্যাটাগরি। এই 2016 বাইরে যারা মানে নিউ এক্সামিনেশনে আসতে চাইছেন, তাদের এই যে পরীক্ষাতে বসতে যাচ্ছেন, এই পরীক্ষাটা তো মানে আন্ডার সুপারভিশন বা কন্ট্রাডিকশন জাজমেন্টের ফলে আপনারা চাকরিটা পাচ্ছেন। তো কমিশন কেন, কমিশনের যে শূন্যপদ ছিল, ডিক্লেয়ার্ড শূন্যপদকে এক্সেস করে কমিশন এই ধরনের নোটিফিকেশন করেছে, মিক্সিং করেছে, অর্থাৎ গরু আর মোষ একসঙ্গে মিশিয়ে দিয়েছে, দুধ আর জল মিশিয়ে একসঙ্গে ফাইল করছে। তো যারা ফ্রেশার পরীক্ষা দেবে, তারা এই আন্ডার কনসিডারেশন, আন্ডার জুডিকশন বা এই সমস্ত জাজমেন্টের উপরে ভর করে আপনারা কেন পরীক্ষা দিতে যাবেন? স্পষ্ট কোর্টে বলা উচিত ছিল, বা আপনাদেরও বলা উচিত ছিল যে নিশ্চয়ই ওদের জন্য যে শূন্যপদ ছিল, সেই শূন্যপদে ওরা পরীক্ষা দেবে, আর আমাদের যে শূন্যপদ কমিশন নেয়নি সেটা দেবে। কারণ এই মামলা আবার চলবে, সেই মামলা চললে তো আপনি কম্বাইন প্যানেলের মধ্যে ঢুকে যাবেন। যারা ফ্রেশার পরীক্ষা দিচ্ছেন, ধরা যাক আপনি কম্বাইন প্যানেলের মধ্যে ঢুকে গেলেন, আপনার প্যানেলটা তো আটকে যাবে। সুপ্রিম কোর্ট এই মামলা রিভিউ থেকে যদি কিউরিটিভ অ্যাকসেপ্ট হয়ে যায়, আবার প্যানেলের কোনো প্রশ্ন ওঠে, তাহলে এই জটিলতা তৈরি হবে। 16 ক্যান্ডিডেট, 26 ক্যান্ডিডেট মিলে তো হচপচ হয়ে যাবে। যারা ফ্রেশার, তাদের স্পষ্ট দাবি করা উচিত ছিল যে সরকার যেটা ফেস হিসাবে নোটিফিকেশন করবে, অর্থাৎ সেকেন্ড এসএলএসটি, যেটাকে এখন এরা সেকেন্ড এসএলএসটি বলে ব্যাখ্যা দিচ্ছে, আদৌ এটা সেকেন্ড এসএলএসটি নয়, এটা রিভাইস হিসাবে 1 এসএলএসটি বলা উচিত ছিল, বা রি এক্সামিনেশন কন্ডাক্ট বলা ছিল। যেহেতু ওই পরীক্ষাটা এটা হচ্ছে, কিন্তু অদ্ভুতভাবে ভ্যাকেন্সিটাকে বাড়িয়ে দিয়ে এটাকে সেকেন্ড এসএলএসটি হিসাবে ট্রিট করছে। আমি বুঝতে পারলাম না এগুলো আইনের পরবর্তী পর্যায়ে কোন জায়গায় আসবে। তারপরে তো আপনারা ধরে নিন এসসি এসটি ওবিসি রিজার্ভেশন, নানাবিধ নোটিফিকেশনে অনেক কিছু গল্প আছে, এই ব্যাপারটা আমি বলতে চাইছি না, এখন বলার মতো পরিস্থিতি নেই। যারা নোটিফিকেশনটা নিয়ে নিশ্চয়ই চর্চা করছেন হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট হাইকোর্ট কি করে সেটা আপনারা দেখতে পাবেন, সেই উপরে ভরসা করেন। কিন্তু একটা উদ্দেশ্যই বারবার বলতে চাইছি যে যারা প্রেসার এবং এই মামলায় আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলছি, অনাবিষ্কৃত অনেক কিছু তথ্য আমাদের হাতে এসেছে, যেই তথ্যগুলো সুপ্রিম কোর্টে কেন দেখানো হয়নি, এই প্রশ্ন আমরা জনসমক্ষে একদিন বলবো। আগামী 19 জুন বহরমপুরে আমরা ডিআই অফিসে একটা ডেপুটেশন দিতে চাচ্ছি। আপনারা বিভিন্ন জেলায় জেলায় এই ডেপুটেশন দিন। আরটিআই করে যারা টেন্টের লিস্টে তাদের স্যালারি পোর্টাল থেকে বাদ দিয়েছে কি তা দিয়েছে, এটা কোনো ম্যাটার করে না। ম্যাটারটা করে আপনি চাকরি করেছেন, স্কুল যাচ্ছেন, তার চেয়ে বড় কথা আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন কিনা। যারা মানে টেন্টেড ক্যান্ডিডেট, তাদেরকে যদি টার্মিনেশন না করা হয়, তারা যদি 10 বছর এইভাবে কাজ করে, মাদ্রাসার মতো তারাও কোর্টে যেয়ে বলবে হুজুর আমাদেরকে তো টার্মিনেশন করাই হয়নি, তাহলে আমরা তো কাজ করেছি, কাজের বিনিময়ে টাকা দেওয়া হোক। যেটা মাদ্রাসা ক্ষেত্রে হয়েছে, নিয়োগ ঠিক নাই, পদ্ধতি ঠিক নাই, বিজ্ঞাপন ঠিক নাই, কাজ করেছে তাই কোর্ট তাদেরকে বেতন দিচ্ছে, অত সম কাজে সমবেতন। এইরকম যদি চিন্তা ভাবনা থেকে থাকে, কোর্ট কেন এটাকে টার্মিনেশন করে? তবে কোর্ট তো কোনো স্বতঃপ্রণোতভাবে আসবে না। এটা আপনাদের উচিত ছিল যে টেন্টেড আপনাদের ওয়েমান নিয়ে যেমন আন্দোলন করছেন, ইত্যাদি ইত্যাদি আন্দোলন করছেন, অবশ্যই একটা আন্দোলন করা উচিত ছিল যে দীর্ঘদিন 3 মাস হতে চলছিল, এখনো ব্যাক টু মাদ্রাসা, ব্যাক টু আদার জব যেসব ফিরে পেতে চাইছেন। এখন তো টেন্টেড কি তো ওরা আইডেন্টিফাই করে টার্মিনেশন করেনি, তাদের স্যালারিটা বন্ধ করেছে। ইট ইজ নাথিং, এটা কোনো মূল্য বস্তু নয় আইনের ক্ষেত্রে। এই মামলাটা মানে জিতার ক্ষেত্রে যেটা মূল পয়েন্ট হচ্ছে, দাবি ছিল যে সুপ্রিম কোর্টের জাজমেন্টকে আপনারা কেন মানতে চাইছেন না, আমাদের বেলায় মানতে চাইছেন, ওদের বেলায় মানতে চাইছেন না, এই দ্বিচারিতা কেন চলবে? এটাই আপনাদের সবচেয়ে বড় প্রশ্ন করা উচিত ছিল। যাই হোক, দীর্ঘদিন ধরে আপনারা করেনি, আমার এটা মনে হয়েছে, তাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আপনারা কিভাবে নেবেন সেটা আপনাদের বিষয়। আপনারা যদি ব্যাপারটাকে চর্চার আওতায় নিয়ে আসেন, আইনজীবীদের সঙ্গে কথা বলেন, যদি আমার কথা সঠিক মনে হয় তো আপনারা সেইভাবে লড়বেন। 19 জুন বহরমপুরে এই বিষয় নিয়ে আমরা একটা আন্দোলন করতে যাচ্ছি। সকলকে আহ্বান করছি যে সেই আন্দোলনে আপনারা আসবেন এবং অনাবিষ্কৃত কিছু তথ্য আপনাদের কাছে সম্মুখে আসবে, যেই জিনিসগুলো আপনাদের মামলা জিতাতে অনেক অংশে সাহায্য করবে। মামলা কোন পর্যায়ে জিতা যাবে কি যাবে না সেটা নির্ভর করবে ঈশ্বরের উপরে, আপনাদের পরিশ্রমের উপরে, সরকারের সদিচ্ছার উপরে, ইত্যাদি অনেক কিছু ফ্যাক্টরের উপরে। কিন্তু হতাশ হবেন না, চাকরি পাওয়ার জন্য লড়াই চালিয়ে যেতে হবে। আর পরীক্ষার ব্যাপারটা অনেকের মধ্যে রয়েছে, পরীক্ষা কিভাবে আপনারা দেবেন কি ইত্যাদি বিষয়টা পরবর্তী বিষয়ে আমরা আলোচনার জায়গায় আসবো। একটা কথা পরিষ্কার করে আবার বলতে চাইছি যে টেন্টেডকে যদি টার্মিনেশন না করে আগামী কাল থেকে ফর্ম ফিল আপ করার সুযোগ পায়, পরীক্ষার বসার সুযোগ পায়, তাহলে আপনারা যে অক্লান্ত দ্বিতীয়বার পরিশ্রম করে পরীক্ষা দেবেন, এই পরীক্ষাটা সবটাই ভণ্ডুল হবে এবং জলে পতিত হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ একটি টেন্টেড ক্যান্ডিডেট যদি আগামী দিনে প্যানেলে বা সেকেন্ড প্যানেল যেটা বলছেন, এই প্যানেলে যদি সে ঢুকে যায়, তাহলে পরবর্তীকালে ভবিষ্যতে মামলা হয়, তাহলে প্রথম এ নাল অফ ভাইড অফ দ্য এক্সামিনেশন হিসাবে আবার সুপ্রিম কোর্ট ঘোষণা করবে। সব তখন বলবেন সরকারকে দোষ দেবেন, সরকারের দোষ হচ্ছে আপনারাই তো নিজেরা। সরকার তো সবসময় চাইবে মিসগাইড করতে, কারেকশন করার দায়িত্ব তো আপনাদের, আপনারা তো এই ব্যাপারটাকে গুরুত্ব দেননি। কালকে ফর্ম ফিল আপ করবেন বা হই করে ফর্ম ফিল আপ করার জন্য পাগল হয়ে গেলেন, 1 মাস আগে থেকে বই পড়তে শুরু করে দিলেন, পড়ে কি করবেন? আগেও তো পড়েছিলেন। আগে দেখুন রাস্তা যদি ডোবা খলাখন্দন হয়, আপনার গাড়ি যতই ভালো হয় ও পাংচার হবে আপনার। আগে রাস্তা পরিষ্কার করেন, তারপর গাড়ি নিজের গাড়িকে কিসে যাবেন, এসিতে যাবেন না নন এসিতে যাবেন না হেঁটে যাবেন, সেটা পরের কথা। আগে এসএসসিকে ঠিক করেন, এসএসসি সিস্টেমকে ঠিক করেন, তারপরে আপনারা ভালোভাবে পরীক্ষা দেবেন। কি পরীক্ষা দেবেন না এটা আপনাদের ব্যাপার। সিস্টেমটা কি গলদ রেখে সবাই আকাশ থেকে ঝাঁপ দিতে চাইছেন। আমার মনে হয় আপনারা আরেকবার দ্বিতীয়বার ব্যর্থতার কাছে দরজায় কড়া নাড়ছেন এবং ব্যর্থ আরেকবার হবেন। সেটা হচ্ছে
এমন সময় ব্যর্থ হবেন, এখন অনেকেরই বয়স 30-এ ঘোরাঘুরি, সেটা 40-এ ঘোরাতে ব্যর্থ হবেন। সরকার 5 বছর অন্তর পরিবর্তন হবে, আর তার কৌশল থাকবে ওই চাকরিগুলোকে বাতিল করে আবার তার নিজের লোক ঢোকানো, আবার সেই সরকার চলে যাবে, আবার তাকে বাতিল করবে। অর্থাৎ এক পাত্রে জল অন্য পাত্রে রাখবে, শুধু বোতল চেঞ্জ হবে, জলের পাত্র চেঞ্জ, জলের পরিমাণ চেঞ্জ হবে না, জলও চেঞ্জ হবে না। কারণ দেশের অর্থনৈতিক অবস্থা যে অর্থে ভেঙে গেছে, শিক্ষা ব্যবস্থাকে সরকারিকরণের চেয়ে বেসরকারিকরণের মূল উদ্দেশ্যেই হাঁটতে চলছে সব সরকার। আপনারা এই ব্যাপারটাকে গভীরভাবে ভাববেন। আপাতত পরীক্ষা আটকানোর ব্যাপারে কেউ কিছু কথা বলতে বলছেন। দেখুন, পরীক্ষা আটকানোর ব্যাপারে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই কথা বলা হবে। 14 জুন থেকে ফর্ম ফিল আপ হবে, 14 জুলাই পর্যন্ত আপনাদের সময়সীমা আছে। এর মধ্যে অনেক কিছু ঘটনা ঘটে যাবে। আপনি ফর্ম ফিল আপ করা মানেই তো পরীক্ষা দেওয়া নয়, আর পরীক্ষা দেওয়া মানেই যে পরীক্ষায় পাস করা না। পরীক্ষা পাস করলেই রেজাল্ট বেরোনোটাও আপনার গুরুত্ব নয়। এমন হতে পারে যে আপনাদের পরীক্ষাটাকে স্টে দিয়ে দিতে পারে, পরীক্ষায় স্টে হয়ে গেল মানে কি হয়ে গেল, প্যানেলটাকে ইনভ্যালিড করে দিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে পরীক্ষাটা আটকানে কি আপনার প্যানেলটা বেঁচে আসবে? উত্তরটা হবে না। পরীক্ষাটাকে সাময়িক আটকানো যেতেই পারে, সেটা হয়তো ডিসেম্বরে না হয়ে আগামী 26 সালে জুন মাসে হবে। তাতে লাভটা কি হবে? 6 মাস নাহলে আরও এক্সটেনশন আপনারা পাবেন ইলেকশনের জন্য, এই নিয়ে কোনো সন্দেহ নয়, সরকার ওটা নিজে থেকেই করবে। কিন্তু তার মানে এই নয় আপনার আগে চাকরিটা ফিরে পাবেন। ব্যাপারটাকে আপনারা গভীরে কেউ ঢুকছেন না, শুধু বলছেন পরীক্ষা। কালকে একটা ধরা যাক হাইকোর্টে স্টে দিল না, সুপ্রিম কোর্ট খুলিয়ে স্টে দিয়ে দিল। পরীক্ষাটা আটকানোর ব্যাপারে আটকানোর কথাটা অনুযুক্তি। আমি এই কথাটা বলতে চাইছি, নোটিফিকেশনটা অনেক কিছু ত্রুটি আছে, যে ত্রুটিটা কোর্টের নজরে আনলে ফলটা নিশ্চয়ই নোটিফিকেশন কারেকশন করতে বলবে। অটোমেটিক নোটিফিকেশন কারেকশন করলে ফর্ম ফিল আপ বা ইত্যাদি পদ্ধতি দিলে হবে। সেই ডিলেটা ডিসেম্বরের মধ্যে কখনই পরীক্ষা নিতে পারবে না। আর যদি নোটিফিকেশনটা ত্রুটিমুক্ত না করে পরীক্ষা দেয়, তাহলে পরীক্ষার পর যারা এই ত্রুটিটা দেখতে পেয়েছে, আমার মধ্যে সাধারণ মানুষরা নিশ্চয়ই বড় বড় আইনজীবীরা দেখতে পেয়েছে, তারা চাইছে যে ভুল নিয়ে পরীক্ষা নিই, তারপর আবার মামলা করবো, আবার কিছু লোক তখন আমাদের পাশে আসবে। অর্থাৎ অন্যায় করার আগে যদি অন্যায় সংশোধন করার রাস্তা কেউ যায়, সেটা উত্তম। আমাদের যেটা মূল লক্ষ্য হওয়া উচিত, যারা চাকরি হারিয়েছেন তাদের মূল লক্ষ্য এটা হওয়া উচিত, পরীক্ষা নিতে হচ্ছে এটা বাধ্য পরিস্থিতির জন্য। পরীক্ষা আপনারা দেবেন কিনা সেটা আপনাদের মানসিকতা। তার চেয়ে বড় কথা, আপনারা পরীক্ষা চাকরি করলেও তো পরীক্ষা দিতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে জায়গা আপনাদের হকের চাকরি, ন্যায়ের চাকরি, এবং এই চাকরিকে কেন আপনারা ছাড়বেন, এটা কেন মেনে নেবেন? আপনার শিশুর কাছে তো আপনি জবাব দিতে পারবেন না, সমাজের কাছে জবাব দিতে পারবেন না। হয়তো আপনি যোগ্যতা দিয়ে আগের বার পেয়েছেন, এবারে যে দুর্নীতি হবে না সে কথা কে বলবে? যদি আমি ধরে নিই দুর্নীতি হবে না হলো, তবু যে আপনি যোগ্যতা পারফরমেন্স দেখাতে পারবেন। একটা মানুষ যে এক সব বয়সী সব ক্ষেত্রে সমান পারফরমেন্স দেখায়, তা তো দেখা যায় না। কোনো ক্রিকেটারের ক্ষেত্রে দেখা যায় যে আগের ম্যাচে ভালো খেলেছে, সেই দিনে সে ভালো খেলতে পারেনি, তার মানে কি সে ক্রিকেটারের যে পাবলিসিটি বা তার যে র্যাঙ্ক সেটা নেমে যায় না। কিন্তু এই পরীক্ষাটা তো এরকমই, যে তার অভিজ্ঞতা 7 বছরের কোনো মূল্য নেই। এবং পরীক্ষাতে যে সমস্ত এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে, মার্কসের কথা বলা হয়েছে, এগুলো তো ফ্রেশাররা তাদের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, তারা তো এটা নিয়ে মামলা করবে। অর্থাৎ এমন কিছু জিনিস করে রেখেছে, উভয় পক্ষকে অসন্তুষ্ট করে রেখে দিয়েছে। কাউকে বেশি দিয়েছে তো অন্যজন অসুখী হবে, কাউকে কম দিয়েছে অন্যজনের। এই পরিবেশ পরিস্থিতি তৈরি করার মূল উদ্দেশ্য তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে সরকার নির্দিষ্ট সময়সীমার মধ্যে পরীক্ষা নিতে চায় না। এই কথা আমি 1 মাস আগেও বলেছিলাম, আজও বললাম। পরীক্ষা নিতে চায় না নির্দিষ্ট সময়সীমার মধ্যে। সরকারের যেটা মূল উদ্দেশ্য থাকতে পারে বা ভাবনা থাকতে পারে যে এটাকে টেনে নিয়ে যাওয়া, ইলেকশন পর্যন্ত পার করানো। তো সেই ক্ষেত্রে আপনারা 6 মাস আরও এক্সট্রা সরকারিভাবে নিজস্ব চিন্তাভাবনায় চাকরি করতে পারেন। কিন্তু কেউ এটা ভাবে নেবেন না আপনাদের চাকরিটা হারিয়ে গেছে 3/4/2025-এ। এটা যেটা করছেন এটা দয়া ভিক্ষাতে চাকরি পেয়েছেন, এটা কোনো মূল্য নেই। সেই যেটা অরিজিনাল চাকরি সেটাকে যদি ফিরে নিতে হয়, সেটা পরীক্ষাটাই বিকল্প নয়, সেটা লড়াইটাই বিকল্প। সেটা আইনের মাধ্যমেই আপনারা সুপ্রিম কোর্টে করা আনতে পারলে, যথার্থ সুপ্রিম কোর্টকে বোঝাতে পারলে, সেই রকম পরিবেশ পরিস্থিতি তৈরি করতে পারলে নিশ্চয়ই আপনারা হকের চাকরি একদিন না একদিন ফিরে পেতে পারবেন। এটা আমার দৃঢ় বিশ্বাস এবং অঙ্গীকার করার ক্ষমতা নেই, কারণ আমি এত বড় সিস্টেমের দায়িত্ব নিতে পারবো না। এটা আমি আমার ব্যক্তিগত স্তর থেকে বিশ্বাস করি এবং আপনারাও বিশ্বাস করবেন আমার মতো, যদিও আমি আপনাদের প্যানেলে কেউ নয়, তবুও আমি একজন হিতকাঙ্ক্ষী মানুষ হিসাবে এটা বলতে চাইছেন। ব্যক্তিগত স্তরে আপনি আমাকে যাই গালি দেন বা যাই কিছু নেগেটিভ বলেন, তাতে আমার কিছু এসে যাবে না, কিন্তু আপনি এটা অস্বীকার করতে পারবেন না যে আপনাদের এককভাবে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতি পূরণ করার ক্ষমতা কারো আছে। সেই ক্ষতিটাকে সংশোধন করার জন্য, পূরণ করার জন্য নিশ্চয়ই আপনারাই আপনাদের ক্ষতিকে পূরণ করতে পারবেন। একত্রিত সমন্বিতভাবে পাবেন, আন্দোলনের মাধ্যমে পাবেন, কোর্টের মাধ্যমে পাবেন, রাজনৈতিক প্রচেষ্টার মাধ্যমে পাবেন। শুভরাত্রি, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।